আপনারা দেখছেন একুশে টেলিভিশন। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি একুশে টেলিভিশনের স্বাস্থ্যসেবা ও তথ্য বিষয়ক নগর স্বাস্থ্য ব্যবস্থা বর্তমান ও ভবিষ্যৎ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার নন্দিনী সরকার। দর্শক, আমরা আলোচনা করব আজকে নগর স্বাস্থ্য ব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে। আমাদের সাথে আজ আলোচনায় অংশ নেওয়ার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন জনাব AFM আলাউদ্দিন খান, অতিরিক্ত সচিব, স্থানীয় সরকার বিভাগ এবং প্রকল্প পরিচালক, আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস ডেলিভারি প্রজেক্ট। আমাদের মাঝে স্টুডিওতে আজ আরও উপস্থিত আছেন ডাক্তার আবু জামিল ফয়সাল, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। আমাদের মাঝে উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ মইনুল ইসলাম, পপুলেশন সায়েন্সেস বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। চলুন কথা বলি আমাদের আজকের অতিথিদের সাথে। আপনাদের সবাইকে আমাদের আজকের অনুষ্ঠানে স্বাগত। অনেক ধন্যবাদ। আমরা ইতিমধ্যেই শুনেছি যে আমাদের আজকের আলোচনার বিষয় নগর স্বাস্থ্য ব্যবস্থা বর্তমান এবং ভবিষ্যৎ। আমরা এই বিষয়টার উপরে আজকে আলোকপাত করব। শুরুতেই আমি আমাদের আজকের অনুষ্ঠানের অতিথি জনাব AFM আলাউদ্দিন খান, আপনার কাছে জানতে চাইব যে নগর স্বাস্থ্য ব্যবস্থায় নগর স্বাস্থ্য কেন্দ্র, নগর মাতৃসদনগুলো বর্তমানে কি ভূমিকা পালন করছে? আপনাকে অনেক ধন্যবাদ এই চমৎকার প্রশ্ন করার জন্য। আপনি জানেন যে একটি মহান মুক্তি সংগ্রামের মাধ্যমে 1971 সালে 30 লক্ষ মানুষ তাদের জীবন উৎসর্গ করেছে। 2 থেকে 3 লক্ষ মানুষ তাদের সম্ভ্রম বিলিয়েছে এবং 1 সাগর রক্তের বিনিময়ে আমরা যে স্বাধীন এবং সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্র পেয়েছি। এই রাষ্ট্রের স্বাধীনতার পরে আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের একটি রাষ্ট্র পরিচালনার মূলনীতি সম্বলিত একটি সংবিধান গ্রহণ করেন। সেই সংবিধানে রাষ্ট্রের সকল জনগণের 5টি মৌলিক অধিকার, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসা, এই মৌলিক অধিকারগুলি রাষ্ট্র কর্তৃক স্বীকার করে নেওয়া হয় এবং স্বাস্থ্যের মতো একটি মৌলিক ব্যবস্থা, যাতে মৌলিক অধিকার যাতে সবাই পেতে পারে, এর জন্য তিনি স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রণালয় গঠন করে মানুষের স্বাস্থ্য ব্যবস্থা সুনিশ্চিত করার জন্য কার্যক্রম গ্রহণ করেন। কিন্তু দেখা গেছে যে আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থার কাঠামোর মধ্যে গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থাটা এটি খুবই সুসমন্বিত। আমাদের বর্তমান সময়ে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে স্বাস্থ্য ব্যবস্থা দেশে চলছে, সেখানে বিয়ন্ড অফ ইউনিয়ন পরিষদ আমাদের কিন্তু কমিউনিটি ক্লিনিক আছে। কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে একদম জনগণের দোরগোড়ায় এই সেবাগুলি পৌঁছে যাচ্ছে। এরপরে আমাদের যে ইউনিয়ন পর্যায়ে আমাদের ইউনিয়ন স্বাস্থ্য উপকেন্দ্রগুলিতে 2 ধরনের সেবা প্রদান করা হয়। সেখানে সাইমালটেনিয়াসলি প্রাইমারি হেলথ কেয়ার এবং রিপ্রোডাক্টিভ হেলথ কেয়ার, এই 2 ধরনের স্বাস্থ্য দেওয়া। এবং আমাদের যে উপজেলা হেলথ কমপ্লেক্সগুলি আছে, টু সাম এক্সটেন্ট সেখানে সেকেন্ডারি লেভেল পর্যন্ত স্বাস্থ্য ব্যবস্থা দেওয়া হচ্ছে। এবং দেশের 64টা জেলা সদর হসপিটালে আমার জানা মতে প্রায় 46টি জেলায় বর্তমানে একেবারে টারশিয়ারি লেভেল পর্যন্ত সেখানে স্বাস্থ্য ব্যবস্থার সুসমন্বিত ব্যবস্থা আছে। কিন্তু একটি ব্যতিক্রম হলো আমাদের ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা সহ বড় বড় মেট্রোপলিটন সিটি এবং বড় বড় শহরে যে সকল হসপিটাল আছে, এই সবগুলি হসপিটাল বিশেষায়িত হসপিটাল এবং এগুলা টারশিয়ারি লেভেল হসপিটাল। কিন্তু এই শহরাঞ্চলে বসবাসকারী জনগোষ্ঠী তারা যে বিশেষায়িত সেবার জন্য এই হসপিটালগুলিতে আসেন, সেই হসপিটালে যে সকল ডাক্তার, নার্স এবং প্যারামেডিক সহ স্বাস্থ্যকর্মী যারা নিয়োজিত আছেন, তাদের পক্ষে এদের সকলকে এই স্বাস্থ্য ব্যবস্থা প্রোভাইড করা সম্ভব হয় না। এই কারণে স্বাস্থ্য মন্ত্রণালয় প্রাথমিক স্বাস্থ্যসেবার যে 16টি স্বাস্থ্যসেবাকে তারা প্রাথমিক স্বাস্থ্যসেবা হিসেবে চিহ্নিত করেছে, সেটিকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এই যে আমাদের লোকাল গভর্নমেন্ট ডিভিশন, তাদের ডেভেলপমেন্ট পার্টনার এডিবির সাথে একটি ঋণ চুক্তির মাধ্যমে আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্ট নামে এই প্রকল্প গ্রহণের মাধ্যমে প্রাথমিক স্বাস্থ্য সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য নগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, নগর স্বাস্থ্য কেন্দ্র এবং নগর মাতৃসদনের মাধ্যমে শহরাঞ্চলে বসবাসকারী জনগণকে প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রদান করে যাচ্ছে। আচ্ছা, নগর স্বাস্থ্য কেন্দ্রে কি কি ধরনের সেবা দেওয়া হচ্ছে? নগর স্বাস্থ্য সেবা কেন্দ্রে এবং নগর মাতৃসদনে মূলত 3টা ক্যাটাগরিতে মোট 16 ধরনের সেবা দেওয়া হয়। একটা হলো রিপ্রোডাক্টিভ হেলথ কেয়ার, একটা অ্যাডোলেসেন্ট হেলথ কেয়ার এবং নিউট্রিশন, প্রসূতি সেবা সহ মাতৃস্বাস্থ্যের সকল সেবা এখান থেকে প্রদান করা হয়। দরিদ্র সীমার নিচে বসবাসকারী 80% জনগোষ্ঠীকে রেড কার্ডের মাধ্যমে সম্পূর্ণ
বিনামূল্যে অথবা নামমাত্র মূল্যে তাদেরকে এই স্বাস্থ্যসেবা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে সম্পূর্ণ বিনামূল্যে তারা সেবাটি অথবা পাচ্ছেন। নামমাত্র মূল্যে। আচ্ছা, আমাদের মাঝে ডাক্তার আবু জামিল ফয়সাল আছেন। আপনার কাছে আমি জানতে চাইবো স্যার, আমাদেরকে যে এই ব্যবস্থা বা স্বাস্থ্য ব্যবস্থার যে এই পদক্ষেপগুলো, সেগুলোকে আপনি একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবে কি চোখে দেখছেন বা কিভাবে আলোকপাত করবেন? এই ব্যবস্থাপনা, যেটা স্বাস্থ্য ব্যবস্থাপনার কথা প্রকল্প পরিচালক বললেন, এটা কিন্তু একটা চমৎকার ব্যবস্থা। জি, কেননা এইখানে আমাদের গ্রামে যেরকম ভাবে কাঠামো আছে, এইখানে সেরকম কাঠামো নাই। আচ্ছা, তো এই কাঠামো না থাকাতে আমাদের সিস্টেমটা যেহেতু নাই, সেই জন্য এই প্রকল্প যেসব জিনিসগুলো তৈরি করছে, যেসব জিনিসগুলো দিয়ে ওনারা এই সেবাটা দিচ্ছেন, যেমন নাকি নগর স্বাস্থ্য কেন্দ্র আছে, তারপরে নগর মাতৃস্বাস্থ্য কেন্দ্র আছে, এইগুলোর মাধ্যমে যে সেবাটা দিচ্ছেন এবং বলছেন যে 80%ই হইল দরিদ্র মানুষের জন্য। ওই দরিদ্র মানুষগুলো কোথায়? ওই যে স্লামে, বস্তিতে যারা থাকছে, বা ভাসমান যারা ব্যক্তি, ভাসমান যারা নাকি নিম্ন আর্থসামাজিক অবস্থার একদম। সকল মানুষ। তো এইটা কিন্তু সরকারের একটা খুবই সাফল্যের, মানে এই প্রকল্পটা খুবই সাফল্যজনিত। এইখানে যেটা নাকি আমাদের ওই গ্রামের সঙ্গে যে পার্থক্য যেটা, সেটা হলো যে গ্রামে আবার আমাদের স্বাস্থ্যকর্মী আছে, আমাদের স্বাস্থ্যকর্মী আছে, পরিবার পরিকল্পনা কর্মী আছে। তো এই কর্মীরা বাড়ি বাড়িতে যায় এবং বাড়ি বাড়িতেও কিছু তথ্য দেয়, কিছু সেবা দেয়, পরিবার পরিকল্পনা, উঠান বৈঠক করে, বাড়িতে গিয়ে বড়ি দেয়, কন্ট্রাসেপটিভ বড়ি দেয়, তারপরে কন্ডম দেয়। এই বাড়ি বাড়িতে যাওয়াটা এই শহর অঞ্চলে সম্ভবপর না, কেননা এখানে তো ভাসমান লোকজনরা আজকে আছে স্টেশনে, রেল স্টেশনে, কালকে বাস স্টেশনে। বস্তি এলাকায় যাওয়া যেতে পারে, কিন্তু বস্তিতে যারা নাকি বসবাস করে তারা তো সব সেই অট্টালিকাগুলোতে চাকরি করে, দিনের বেলা তারা কেউই থাকে না, তাদের মধ্যে থেকে অনেকে গার্মেন্টসে চাকরি করে। একসাথে আসলে একটা বড় জনগোষ্ঠীকে পাওয়া সম্ভব হয় না। সেই জন্য ওই অংশটুকু, মানে বাড়িতে গিয়ে যে প্রিভেন্টিভ অংশটুকু, যে মানে আপনার রোগ যাতে না হয় এইটার কথা বলা এবং এইটাতে উদ্বুদ্ধ করা লোকজনদেরকে, এইখানে কিছুটা ব্যাহত হচ্ছে বা ঘাটতি আছে। এটা কিভাবে করা যেতে পারে, মানুষকে উদ্বুদ্ধ করা যেতে, যাতে করে এই কেন্দ্রগুলোতে আসে যেন। এই কেন্দ্রগুলোতে তো ওনারা কার্ড দিচ্ছেন, মানে এইখানে অনেক কিছুই ইন্ট্রোডিউস করা হয়েছে যেটা নাকি গ্রামে নাই। এখানে একটা কার্ড সিস্টেম আছে, মানে যাদের নাকি একদম দরিদ্র সীমার নিচে, মানে তারা খুবই দরিদ্র, দিনে আনে দিনে খায়, তাদেরকে রেড কার্ড দিচ্ছে এবং তাদের অন্যদেরকে অন্য কার্ড দিচ্ছে। এই কার্ডটা নিয়ে আসলে পরেই একদম রেড কার্ডের হলো বিনামূল্যে। তো সেইখানে আমাদের এই প্রিভেন্টিভ সাইডটা যদি আরো জোরদার করা যেত, আমরা যদি ওই মানে প্রতিরোধের কথা যদি মানুষকে আরো বলা যেত, এবং প্রতিরোধের মধ্যে ওইখানে ওই যে অ্যান্টিনেটাল কেয়ার নিতে হবে, গর্ভবতী হলে অ্যান্টিনেটাল কেয়ার নিতে হবে, এবং এই কেন্দ্রগুলোতে আসলে ব্লাড প্রেশার চেক করবে, তার হিমোগ্লোবিন চেক করবে। এই দিকগুলোকে আমাদেরকে আরো বেশি করে, মানে আমাদেরকে এই দিকগুলোকে স্ট্রেংথেন করতে হবে। এবং এইটা স্ট্রেংথেন করতে পারলে এইটা একটা পরিপূর্ণ মডেল হিসাবে দাঁড়াবে। আমি মনে করি যে এইটাকে সব নগরে, মানে আমাদের শহর তো এখন উপজেলাগুলো শহর হয়ে গেছে, ওইখানেও পৌরসভা হয়ে গেছে। তো সেইখানে আমাদেরকে এইটা কিভাবে প্রতিষ্ঠিত করা যায় বা কিভাবে ওইখানে স্থাপন করা যায়, এটার একটা চিন্তা করতে হবে। কারণ আরবান বলতে যে জায়গাগুলো বুঝায়, এই আরবান প্রকল্পটা, এই আরবান স্বাস্থ্য প্রকল্পটা তো ওই জায়গাতেও করতে হবে। আমি ডাক্তার আবু জামিল ফয়সাল ভাইকে একটু সাপ্লিমেন্ট করি, সেটা হলো যে আমাদের যে নগর মাতৃসদন আমরা যেটাকে বলছি, এখানে কিন্তু মোট 37 জন জনবল আছে। তাদের মধ্যে 7 জন ফিজিশিয়ান, 7 জন ফিজিশিয়ানের মধ্যে 2 জন স্পেশালাইজড ফিজিশিয়ান, একজন গাইনিয়ান অফসের বিশেষজ্ঞ ডক্টর এবং আরেকজন পেডিয়াট্রিক স্পেশালিস্ট। এবং সেখানে আমাদের এনভিডি সহ সিজারিয়ান সেকশন পর্যন্ত করা হয়, এবং একজন অ্যানেস্থেসিওলজিস্ট আছে। এবং এটা কিন্তু একেবারে রাউন্ড দ্য ক্লক 24 ঘন্টা চালু থাকে আমাদের এই সেন্টারটা। এবং এই যে বললেন যে সান্ধ্যকালীন সেবা অথবা যারা
ওয়ার্কিং পিপল যারা বাইরে যায় তাদের জন্য কিন্তু এটা 24 ঘন্টা এই সেবা কার্যক্রম চালু আছে। গর্ভধারণ থেকে শুরু করে প্রসব পর্যন্ত তার কমপক্ষে 4 বার ভিজিটের প্রয়োজন পড়ে। আমাদের ফিল্ড ওয়ার্কাররা তাদের সাথে 4টা ভিজিটের ব্যবস্থাপনা করেন এবং তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য তারা সাজেশন দেন এবং একটা বিষয় শুধু তাদেরকে বেশি সচেতন করেন যে আপনার যখন প্রসব অবস্থা উপনীত হবেন তখন কোনোভাবেই আপনার বাড়িতে থেকে মানে একটা অনিরাপদ লোকের হাতে আপনি একটা ঝুঁকি নিয়ে নিজের জীবন এবং অনাগত সন্তান যে পৃথিবীতে আসবে তার জীবনকে ঝুঁকির মধ্যে রাখবেন না। একটা যে কোনো ভাবে আমাদের সেন্টারে আপনি আমাদের খবর দিলেই আমরা নিয়ে যাব এবং সেখানে আপনার নিরাপদ প্রসবের সকল ব্যবস্থাপনা আমরা করব। অত্যন্ত সুন্দর একটি ব্যবস্থা এবং আশা করি এভাবে অনেকেই ইতিমধ্যেই সেবা পেয়েছেন এবং ভবিষ্যতেও পাবেন। আমি আসলে এখন শুনব অধ্যাপক ডক্টর মোহাম্মদ মইনুল ইসলাম স্যারের কাছে। আপনার কাছে একটু জানতে চাইবো, এই যে র্যাপিড আরবানাইজেশন হচ্ছে এর প্রেক্ষিতে নগর স্বাস্থ্য ব্যবস্থার ভবিষ্যৎ পরিকল্পনাগুলো কি কি হওয়া উচিত বা কি কি পদক্ষেপ এখন গ্রহণ করা উচিত? যে নগরায়নের সাথে কিন্তু জনসংখ্যার একটা অনুপাত, নগরে কি পরিমাণ মানুষ বসবাস করে সেটি নির্ভর করছে। তো একটু আগে আবু জামিল ফয়সাল স্যার যখন বলছিলেন যে আমাদের যখন নগরকে যখন সংজ্ঞায়িত করি তখন আমরা দেখি সিটি কর্পোরেশনের বাইরে এবং দেখা যায় যে উপজেলা লেভেল পর্যন্ত যেখানে চলে গিয়েছে। তো এখন এই জায়গাতে দেখা যায় বাংলাদেশের যে সর্বশেষ যে জনশুমারি হয়ে গেছে সেই শুমারি অনুযায়ী দেখতে পাচ্ছি প্রায় 31.66%। তার মানে প্রায় 32% মতো মানুষ কিন্তু শহর বা নগর এলাকায় বসবাস করছে। কিন্তু এই সংখ্যাটা কিন্তু হচ্ছে স্থানীয় সরকারের আওতায় যে ডেফিনেশন ব্যবহার করা হচ্ছে তার আলোকে। যদি আপনি ইউএন ডেফিনেশন বা জাতিসংঘের ইউএন হ্যাবিটেটের ডেফিনেশনে ফলো করেন তাহলে কিন্তু এই পরিমাণটা আরও বেড়ে যাচ্ছে এবং সেক্ষেত্রে 2041 সালের মধ্যে বাংলাদেশের প্রতি 2 জন মানুষের 1 জন মানুষ কিন্তু শহরে বসবাস করবে। এই বাস্তবতায় আমরা এখন দেখতে পাচ্ছি জনসংখ্যা বৃদ্ধির হার, মানে অর্থাৎ সমগ্র দেশের জনসংখ্যার যে বৃদ্ধির হার, স্বাভাবিক বৃদ্ধির হার আর নগর জনসংখ্যার যে বৃদ্ধির হার এর মধ্যে কিন্তু অনেক ব্যবধান। অর্থাৎ নগরে জনসংখ্যা বৃদ্ধির হার কিন্তু অনেক বেশি। এর একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যেটা হচ্ছে এই যে স্থানান্তর বা মাইগ্রেশন, এর সাথে আরবানাইজেশন যেটা জড়িত রয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে সমগ্র মানুষের যে সুস্বাস্থ্য নিশ্চিত করা এটি কিন্তু একটা মৌলিক অধিকারের মধ্যে আছে। তো সেটি আমি নিশ্চিত করতে পারছি কিনা। এখন যে প্রকল্পটি আছে এই প্রকল্পটি অবশ্যই সাধুবাদ পাওয়ার যোগ্য, কিন্তু সকল মানুষকে সেখানে অন্তর্ভুক্ত করতে পারছি কিনা সেটি হচ্ছে প্রশ্ন। ইতিমধ্যে পিডি মহোদয়ের কথায় যতটুকু জানা যায় সমস্ত বাংলাদেশের সকল ডিস্ট্রিক্টে কিন্তু এখনো আমরা এটাকে নিতে পারিনি। সিটি কর্পোরেশনের যে আওতা রয়েছে আস্তে আস্তে তারা বাড়ানোর চেষ্টা করছেন, কিন্তু এখনো কিন্তু আমরা সমগ্র নগর জনগোষ্ঠীর কাছে পৌঁছাতে পারিনি। তা এখন যে জায়গাটা দেখতে পাচ্ছি, লক্ষ্য করতে পারছি যে এখানে কিন্তু সেবাটা মূলত দেওয়া হচ্ছে নারী এবং শিশু কেন্দ্রিক, মানে মূলত এবং দরিদ্র বান্ধব, যেটা পিডি মহোদয় বলেছেন। কিন্তু এর বাইরেও কিন্তু আরও অনেক ভালনারেবল বা ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী রয়ে গিয়েছে যাদের বিষয়টা বিবেচনায় নিতে হবে সামনের পরিকল্পনার জন্য। যেহেতু আপনি আমাকে বলছেন যে ওই জায়গাতে আমি লক্ষ্য করছি এখন নগরে বসবাসকারী বয়স্ক মানুষের সংখ্যা আগের চেয়ে অনেক বেড়ে গেছে এবং বস্তিতেও আমরা দেখতে পেয়েছি সেন্সাস অনুযায়ী প্রায় 6% মানুষ কিন্তু 65-র ঊর্ধ্বে। তার মানে এই এবং 60-এর ঊর্ধ্বে আছে সমগ্র বাংলাদেশই প্রায় 9.28% মানুষ। এবং বাংলাদেশ কিন্তু দ্রুত কিন্তু বয়স্ক সমাজের দিকে ধাবিত হচ্ছে। তো সেক্ষেত্রে এই যে প্রকল্পের মধ্যে সামনের পরিকল্পনা আনতে হবে যে এই বয়স্ক জনগোষ্ঠীদের কিভাবে বিবেচনায় নিতে হবে। একই সাথে মূলত ফোকাসটা কিন্তু হচ্ছে এখন নারী এবং শিশু বান্ধব। পুরুষ কেন্দ্রিক সেবাটা আমি কিভাবে দিব সেটি একটা দেখার বিষয়। পুরুষ কেন্দ্রিক সেবাটা কিভাবে ভবিষ্যতে এবং প্রতিবন্ধী যে মানুষ জনগোষ্ঠী যেগুলো রয়েছে, আসলে ভবিষ্যৎ পরিকল্পনা আরো কি কি হওয়া উচিত আপনার কাছ থেকে শুনবো। তার আগে একটা বিরতিতে যাচ্ছি। প্রিয় দর্শক, সময় হলো একটি বিরতিতে যাবার, ফিরে আসবো এক্ষুনি। ততক্ষণ 21-এর সাথেই থাকুন। বিরতির পর সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি 21 টেলিভিশনের স্বাস্থ্যসেবা ও তথ্য বিষয়ক নগর স্বাস্থ্য ব্যবস্থা বর্তমান ও ভবিষ্যৎ অনুষ্ঠানে। আমরা আলোচনা করছিলাম নগর স্বাস্থ্য ব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে। আমরা ফিরে যাচ্ছি আলোচনায়। অধ্যাপক ডক্টর মইনুল ইসলাম, আপনার কাছে আমরা জানতে পেরেছিলাম যে নগর স্বাস্থ্য ব্যবস্থার ভবিষ্যৎ পরিকল্পনাগুলো কি কি হওয়া উচিত। আপনি আমাদেরকে বলছিলেন যে পুরুষ কেন্দ্রিক স্বাস্থ্য ব্যবস্থা এবং প্রতিবন্ধীদের সুস্বাস্থ্য এগুলো নিশ্চিত করার জন্য আসলে কি কি পরিকল্পনা রাখা উচিত। রিসেন্ট যে নগর
যে স্বাস্থ্য জরিপ 2021 যে জরিপটা হলো, এই জরিপের তথ্য দেখা যাচ্ছে যারা বস্তিতে বসবাস করছে তার বাইরে যারা অবস্থিতে যে অবস্থান করে তাদের মধ্যে কিন্তু কিছু ঝুঁকিপূর্ণ ক্যারেক্টারিস্টিক্স আমরা লক্ষ্য করতে পারি। যেরকম কিশোরী মাতৃত্ব, কিশোরী মাতৃত্ব 7% বেড়ে গেছে 2013 থেকে 2021-এ, এবং এরা কিন্তু মানে আপনার নন স্লাম মানে আর মানে বাইরে। তো এখন এইরকম একটা অবস্থায় কিন্তু দেখা গেল তাহলে ওই জায়গায় আমাদের কি হবে? আমরা যদি শুধুমাত্র ওই মানে বস্তিবাসী বা দরিদ্র এর বাইরে যদি চিন্তা না করি তাহলে কিন্তু আরেকটা জায়গা। এই পাশাপাশি খেয়াল করে দেখার বিষয় যে আমি আমার নিজেরও গবেষণা করেছি প্রজনন স্বাস্থ্যসেবা নিয়ে। যারা স্থানান্তরিত বা মাইগ্রেন্ট জনগোষ্ঠী যারা বস্তিতে আছে, সব সেবায় কিন্তু তারা যে একদম ভালো অবস্থায় আছে তা নয়। দেখা যাচ্ছে যারা বস্তিতে বসবাস করছে বা স্থানান্তরিত যারা আছে তারা যে পরিবার পরিকল্পনা বা ফ্যামিলি প্ল্যানিংয়ে ভালো অবস্থানে, কিন্তু অ্যান্টিনেটাল কেয়ার যে 4+ ভিজিট যেটি রয়েছে এবং ফ্যাসিলিটি ডেলিভারি অ্যাট বার্থ যেটি রয়েছে, এবং এর সাথে দেখা যায় যে আরও পোস্ট নেটাল কেয়ার যেগুলো, এই জায়গাগুলোতে কিন্তু দেখা যাচ্ছে একটা বড় ধরনের তারতম্য লক্ষ্য করতে পারছি। এবং যেই জায়গাতে আমি এখন বলছি যে বাংলাদেশ কিন্তু এখন ক্লাইমেট চেঞ্জের একটা আমরা ক্ষতির শিকার হচ্ছি, এবং ভবিষ্যতে কিন্তু আরও অনেক বেশি মানুষ কিন্তু শহরে আসবে। এখন এই অবস্থার মধ্য দিয়ে যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ দিয়ে ওনারা আসলে এই সেবাটাকে আরও কীভাবে গুণগত সেবা দিবেন বা সুযোগটা দিবেন, এবং আপনি হয়তো জেনে থাকবেন যে এই সেবাটার জন্য এটা কিন্তু একটা ডোনার ড্রিভেন ফান্ডিং জায়গা, যারা ফান্ডিং। তো স্থানীয় সরকারের নিজস্ব বাজেটের জায়গা চিন্তা করতে হবে এখানে। তো আপনার আর্থিক বাজেট মানে অর্থ হচ্ছে একটা প্রজেক্ট যখন আমাদের চলে তখন একটা সোর্স থেকে আমাদের টাকা আসে, কিন্তু যখন ডোনার চলে যাবে তখন এর সাস্টেনেবিলিটিটা কীভাবে থাকবে, সেই জন্য কিন্তু এখন থেকে আমাদের প্রস্তুতি নিতে হবে যে এই জায়গায়। এবং যেহেতু লোকাল গভর্নমেন্ট এবং হচ্ছে আমাদের সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়, দুটো মন্ত্রণালয় কিন্তু এখানে জড়িত, সিটি কর্পোরেশন বা নগর, এই দুইয়ের মধ্যে সমন্বয় কিভাবে আরও বাড়ানো যাবে সেটি একটা চিন্তার বিষয় আছে। এবং সামনের যে পরিকল্পনায় যেহেতু আপনি বলছেন, আমি বলবো যে এখানে কিন্তু গবেষণা করতে হবে, ওনাদের প্রকল্পের মধ্যে গবেষণায় রাখতে হবে যে কী কী ডিটারমিনেন্টস, নির্দেশক, প্রভাবক এই ধরনের চেঞ্জ বিহেভিয়ারের ক্ষেত্রে ফ্যাক্টর হিসেবে কাজ করছে, যেমন স্বাস্থ্য সোশ্যাল ডিটারমিনেন্টস অফ হেলথ আমরা বলি। তাহলে এই জায়গায় গবেষণা ক্ষেত্রে ওনাদের জায়গা রাখা, অবশ্যই সার্ভিস প্রোভাইড করছে কিন্তু অ্যাট দ্য সেম টাইম এটা রাখতে হবে। আরেকটা জায়গা আমার যেটা মনে হয় যে আমাদের হচ্ছে গুণগত উপাত্তের ভিত্তিতে আমাদের কথা বলতে হবে। এই গবেষণাগুলো করতে গেলেই উপাত্ত তৈরি হবে, তার ভিত্তিতে আমরা প্ল্যানগুলো আমরা নিতে পারবো। এখন আমি যেটা বলতে চাই যে মূলত দেখেন আমরা এসডিজির মধ্যে বলছি, আর 7 বছর আছে এসডিজি, যেটাকে টেকসই উন্নয়ন অভিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য। 17টা গোলের মধ্যে কিন্তু 2টা গোল কিন্তু অত্যন্ত পার্টিনেন্টভাবে আরবান হেলথের সাথে জড়িত, 3 নম্বর গোল এবং 11 নম্বর যে গোল। এখন এই যে অন্তর্ভুক্তিমূলক, নিরাপদ এবং আমি বলছি যে অভিঘাত সহনশীল, এই যে দুর্যোগপূর্ণ অবস্থায় নগরে কিন্তু যে কোনো মুহূর্তে একটা বড় ধরনের ডিজাস্টার হতে পারে, তো সেই জায়গাতে আমাদের প্রস্তুতিমূলক জায়গায়, স্বাস্থ্যের জায়গাটায় এই জায়গাগুলো কিন্তু জনমিতিক একটা লেন্স, আপনার দৃষ্টিভঙ্গি এখানে রাখতে হবে। ডেন্সিটি পপুলেশনের ইস্যুসটা মাথায় রাখতে হবে, এবং এই ঘনত্বের বিচারে যদি না বিচার করে, আমি সার্ভিসটা সবাই আমি জানি, ওনাদের তথ্য দেখতে পাচ্ছিলাম যে ওনারা মাসে 5 লাখের মতো মানুষকে, কিন্তু সকল মানুষকে রিচ করার জন্য, কারণ সেবাটা তো সবার কাছে পৌঁছাইতে হবে। তো সেই জায়গায় আমার যেটা মনে হয় যে আমাদের যদি সুস্বাস্থ্যকে চিন্তা করতে হবে, উন্নয়নের একটা গুরুত্বপূর্ণ হিউম্যান ক্যাপিটাল। আমরা জনমিতিক লভ্যাংশ অর্জনের সময়ের মধ্যে আছি এখন, যদি প্রোডাক্টিভ হেলদি লেবার ফোর্স যদি আমরা না রাখতে পারি, এবং নগরের যারা কাজ করে তারাই কিন্তু অর্থনীতির চাকাকে সবচেয়ে বেশি সমৃদ্ধ রাখে, তো আমাদের দরকার হচ্ছে সুস্বাস্থ্যবান উৎপাদনশীল শ্রম জনগোষ্ঠী। সেটি নিশ্চিত করার জন্য এই আরবান হেলথ প্রজেক্ট, আমি যেটা মনে করি তাদের আরও কৌশল নিতে হবে, এবং মোটা দাগে আমি বলবো সাস্টেনেবিলিটি যেই জায়গাটা, এটা কিভাবে নিশ্চিত করা যাবে সামনের জায়গা থেকে, এবং সুশাসন, গুড গভর্নেন্স কিভাবে নিশ্চিত করবে সেই দিকে লক্ষ্য রেখে যদি পরিকল্পনা নেয়, আমি এই প্রকল্পের আমি অবশ্যই সাধুবাদ জানাই এবং এটার মঙ্গল কামনা করি। কিন্তু চ্যালেঞ্জ কিন্তু সামনে আমাদের অনেকগুলো রয়ে গেছে, সেই জায়গায় অসংখ্য ধন্যবাদ আপনাকে অনেক বিশদভাবে আমাদেরকে বুঝিয়ে বলার জন্য। আমি ডাক্তার আবু জামিল ফয়সাল স্যার আপনার কাছে জানতে চাইবো যে আমাদের আলোচনায় বেশ কিছু বিষয় কিন্তু উঠে এসেছে ইতিমধ্যেই, যে প্রজনন স্বাস্থ্য নিশ্চয়তা, কিশোরী মাতৃত্ব, প্রতিবন্ধীদের স্বাস্থ্য, পুরুষ কেন্দ্রিক স্বাস্থ্য, এগুলোকে ভবিষ্যৎ পরিকল্পনায় রাখার জন্য স্যার আমাদেরকে বললেন। এই বিষয়গুলোকে রাখার জন্য কি কি বিষয়ের উপর আসলে নজর দেওয়া উচিত বলে আপনার মনে হয়? যে নাকি স্বাস্থ্য সেবাটা দিচ্ছে এটা হলো সাপ্লাই সাইড, আর যে নাকি সেবাটা গ্রহণ করছে সেটা হলো ডিমান্ড সাইড। আমাদেরকে কিন্তু এখানে দেখতে হবে যে আমরা এই যতগুলো ব্যবস্থাপনার কথা বললো, বয়স্কদের, কিশোরী মাতৃত্বদের, তারপরে পঙ্গুদের, এই সেবাগুলো যদি আমরা সৃষ্টিও করে ফেলি এই প্রজেক্টের মধ্যে, এগুলোর মধ্যে স্থাপনও করে ফেলি, যদি ওই পক্ষ থেকে যারা নাকি এটা গ্রহীতা তারা যদি না আসে, তাহলে এই সেবাটা ঠিক মতো আর দেওয়া গেল না। খামাখায় আমরা অনেক কিছু যন্ত্রপাতি কিনলাম, এটা করলাম, ওইটা করলাম। তো
তো সেই জন্য আমার প্রথমই এটা হবে যে আমরা যে কোনো সেবাই দিতে চাই না কেন তার আগে মানুষকে সচেতন করার জি, ব্যবস্থাপনা অত্যন্ত নিতে জরুরি। হবে। তাদের কাউন্সেলিং এবং সচেতনতাটা খুব জরুরি। কাউন্সেলিং এবং মানুষকে সচেতন করতে হলে তাদের ঘরবাড়িতে গিয়ে কথা বলতে হবে, তাদেরকে বুঝাইতে হবে, তাদেরকে আমাদের এখন কিন্তু আর রেডিও টেলিভিশনে কিন্তু লোকজন দেখে না। যে আমরা যদি বলি যে রেডিওতে একটা বিজ্ঞাপন দেন বা টেলিভিশনে একটা বিজ্ঞাপন দেন, সেটা থেকে কোনো কাজ হবে না। আমাদেরকে ওই রকম ব্যবস্থাই নিতে হবে যে ব্যবস্থার মাধ্যমে আমরা জনগণের কাছে পৌঁছাইতে পারবো। এই আরবান জনগোষ্ঠী যারা নাকি দরিদ্র সীমার নিচে, তাদের কাছে কেমনে পৌঁছানো যাবে? আমরা জানি যে আমাদের দেশে মোবাইল ফোনের পেনিট্রেশন অনেক অনেক বেশি এবং এইসব লোকজনদের কাছে মোবাইল ফোন আছে। মানে তাহলে চিন্তা করে বের করতে হবে যে মোবাইল ফোনের মাধ্যমে আমরা কোন সময়ে কিভাবে তথ্যগুলো তাদের কাছে পৌঁছাতে পারি। তো এইটা হলো একটা দিক। দ্বিতীয় দিকটা হলো যে আমরা সেবা দেওয়ার পরে আমাদের এখনো সিস্টেমটা ফলো আপের সিস্টেম নাই। মানে আমরা খোঁজ নেই না যে আমার কাছ থেকে এইখান থেকে যে ওষুধ নিয়ে গেল, যে নাকি প্রেসক্রিপশনটা নিয়ে গেল, সে কি অবস্থায় আছে, সে কি ওষুধগুলো খেলো কিনা, সে কি পরিপূর্ণভাবে সুস্থ হইলো কিনা। ফলো আপটা খুবই দরকার এবং ফলো আপটার জন্য এই যে সাপ্লাই সাইড থেকে কাজ করতে হবে। আর শেষ ইয়েটা হইলো যে যেটা নাকি মাইনুল বলছিল যে আমাদের গবেষণা, একটা চলমান গবেষণা রাখতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ। মানে আমাদেরকে যা উপাত্ত, যে ডেটাই আমরা পাচ্ছি সেটাকে বিশ্লেষণ করতে হবে, দেখতে হবে যে কোথায় আমাদের ঘাটতি, আমাদের কি হচ্ছে, আমাদের কোথায় আমরা আরো কিছু চিন্তা করা উচিত। আমাদের সেইটা চলমান একটা যদি মানে রিসার্চের একটা পরিকল্পনা যদি থাকে, সেটার জন্য খুব বড় অঙ্কের টাকা দরকার পড়বে না, কিন্তু এই জিনিসটা সিস্টেমটা থাকতে হবে। স্যার অসংখ্য ধন্যবাদ। আমরা প্রকল্প পরিচালক মহোদয়ের কাছে একটু জানতে চাইবো, আমাদের আলোচনায় যে যে ব্যবস্থার কথা উঠে আসলো, এইগুলো শোনার পর আপনার কি মনে হয় যে আপনার প্রকল্পে এগুলো নিশ্চিত করার জন্য, এই সুস্বাস্থ্য জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য কি কি পদক্ষেপ নেওয়া উচিত বা আপনারা নেবেন বলে মনে করেন? এটি আপনি জেনে আশ্বস্ত হবেন, খুশি হবেন যে যেহেতু র্যাপিড আরবানাইজেশন হচ্ছে এবং এটি যেহেতু লোকাল গভর্নমেন্টের একটি দায়িত্বের মধ্যে পড়ে, বিধায় 2009 সালে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে মহান জাতীয় সংসদে আইন পাশ হয়েছে যে শহরাঞ্চলে বসবাসকারী জনগণের প্রাথমিক স্বাস্থ্যসেবা এটি স্থানীয় সরকারের যে নির্বাচিত প্রতিষ্ঠান সিটি কর্পোরেশন বা পৌরসভা সমূহ দিবে। এবং এই পৌরসভা সমূহ যে দিবে, তারা বারে বারে বলছিলেন আমাদের বিজ্ঞ আলোচক বৃন্দ যে এই প্রজেক্টের সাস্টেনেবিলিটিটা কেমন হবে। একটা প্রজেক্ট তো ইয়ার্স টুগেদার চলতে পারবে না, এটার সাস্টেনেবিলিটির জন্য বাই দিস টাইম লোকাল গভর্নমেন্ট ডিভিশন সকল পৌরসভা এবং সিটি কর্পোরেশনকে নির্দেশনা জারি করেছে এবং অর্থ মন্ত্রণালয়ের সাথে আলোচনার পরিপ্রেক্ষিতে দুটো বাজেট হেড ক্রিয়েট হয়েছে। আমাদের রেভিনিউ বাজেটের দুটো হেড ক্রিয়েট হয়েছে, একটা সিটি কর্পোরেশনের জন্য, একটা পৌরসভার জন্য। এবং প্রতি বছর আমাদের যে রাজস্ব বাজেট থেকে তাদেরকে টাকা মানে অর্থ বরাদ্দ করা হচ্ছে, সেই অর্থ এবং বর্তমান যে প্রকল্প থেকে আমরা একটা সাস্টেনেবিলিটি ফান্ডে একটা নির্ধারিত সংখ্যক অর্থ জমা রাখছি। এই টাকা দিয়ে এবং সরকারের রাজস্ব বাজেট থেকে তারা যেটি পাবে এবং তাদের যে নিজস্ব আয়, যত ট্যাক্স এবং যত পৌরকর এবং সিটি কর্পোরেশনে যত ধরনের নাগরিকরা দিয়ে থাকে, সেখান থেকে স্বাস্থ্য ব্যবস্থার জন্য তারা আলাদা ব্যবস্থাপনায় নিয়ে এই সেবা কার্যক্রমকে তারা মানে সাস্টেনেবল করবে। এবং আপনি জানেন যে 2030 সালে আমাদের যে এসডিজির গোল, যেটা গোল 3, এনশিওর গুড হেলথ ফর অল, যেটার জন্য মাননীয় প্রধানমন্ত্রী সাউথ পুরস্কার পান এবং চ্যাম্পিয়ন অফ দ্য আর্থ পুরস্কার পেয়েছেন। এটা তার একটা কমিটমেন্ট আছে, দেশের সকল মানুষ কেউই, নো ওয়ান উইল বি ল্যাকিং বিহাইন্ড, কেউ পেছনে পড়ে থাকবে না। আমরা একটা ইনক্লুসিভ ডেভেলপমেন্ট চাই এবং ইনক্লুসিভ স্বাস্থ্য ব্যবস্থা সবার জন্য নিশ্চিত করতে চাই। তবে একটা জিনিস খুব অ্যালার্মিং, সেটি হলো যে আমরা গবেষণা করে দেখেছি যে বর্তমানে শহরাঞ্চলে বসবাসকারী জনগণের সংখ্যা মোর দেন 6 crore, কিন্তু আমাদের এই প্রকল্পে আমরা মাত্র 1,70,00,000 জনগোষ্ঠী হলো আমাদের টার্গেটেড গ্রুপ। এখনো অনেক লোককে এই সেবা দানের আমাদের যে বর্তমান যে বিদ্যমান কাঠামো আছে সেখানে আমরা সবাইকে টাচ করতে পারছি না, বাট সবার যেহেতু অধিকার আছে সেটি তাদেরকে করতে হবে। আর গবেষণার কথা বলছিলেন বিজ্ঞ আলোচকবৃন্দ, তাদেরকে আশ্বস্ত করি যে আমরা একটা পিপিএমই ফার্ম নিযুক্ত করেছি 10 কোটি টাকা দিয়ে, সেই প্রজেক্ট পারফরমেন্স ইভালুয়েশন ফার্ম। তারা এই যে আমরা 1,70,00,000 জনগোষ্ঠীকে টার্গেট করে যে সেবাটা দিচ্ছি, এই সেবা নগর স্বাস্থ্য ব্যবস্থায় কি পজিটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করলো,
এটাকে বেস করে আমরা পরবর্তী কার্যক্রম কী করতে পারবো অথবা ভবিষ্যতের কর্মপরিকল্পনা কত ভালো হতে পারে এই নিয়ে তারা গবেষণা করছে। বেজলাইন সার্ভে হয়ে গেছে, এখন এন্ডলাইন সার্ভের কাজ করছে। তারা এটা জমা দিলে আমরা সরকারের কাছে এটি হিসাবে সুপারিশমালা হিসেবে প্রেরণ করব এবং সরকার পরবর্তীতে এই সুপারিশের আলোকে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। আচ্ছা, আশা করছি এইসব পদক্ষেপ গ্রহণের মাধ্যমে এবং এগুলো বাস্তবায়নের মাধ্যমে স্বাস্থ্যসেবা পৌঁছে যাবে শহরের আমাদের যে উদ্দিষ্ট জনগোষ্ঠীর কথা আমরা জানলাম তাদের দোরগড়ায়। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, অনেক ব্যস্ততার মাঝেও সময় দিয়েছেন, আমাদের স্টুডিওতে এসেছেন সেজন্য। আপনাকে অনেক ধন্যবাদ এই চমৎকার আলোচনায় অংশগ্রহণ করার আপনাদেরকে জন্য। আবারও অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ দিকে চলে এসেছি। আশা করি আমাদের আজকের অনুষ্ঠান থেকে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন। দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ এবং সুন্দর থাকবেন। ধন্যবাদ সবাইকে।